স্বৈরশাসককে তারা আনবে, এটা আপনি সাপোর্ট করবেন না, এরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছেন যে না, আমি এইটাও বলেছি যে এইটা ক্ষমতাসীনরাও না করুক, এইটা আমরাও কোনোভাবে যাতে বিতর্কে জড়িয়ে আমরাও যাতে তাদেরকে কোনোভাবে সুযোগ করে না দেই। এটা উভয় পক্ষের জন্যই কিন্তু ঐক্যের জায়গায় এই একটা বিষয়, বিচার সংস্কার এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই জায়গায় আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। এবং এই মোটোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের জুলাই যাত্রা ঘোষণা করেছি। আমাদের দাবি সংস্কার বাস্তবায়ন করতে হবে। কোন সংস্কার জানেন আপা? বিএনপির ৩১ দফা কবে ঘোষণা হয়েছিল? এই ২৪-এর গণ অভ্যুত্থানের আরো আগে। এই ২৪-এর যেই আমি দামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেরও আগে এই ৩১ দফা ঘোষণা হয়েছিল। সেই ৩১ দফায় যখন ঘোষণা হয় অনেক বছর আগের, মানে ২০১৬-১৭ এরকম মনে হয়, হেলেনা আপা যদি মনে না, ২০২৩-এর শেষ দিকে এই ৩১ দফা ফাইনালি ফর্মুলেটেড হয়ে সবার সামনে এসেছে। হ্যাঁ, ৩১ দফার ১ নম্বর দফায় জি প্রথমে সচেতন পরে সে পরিপূর্ণতার মানে আলোচনায় এসেছে ২০২৩-এ এসে। ৩১ দফার ১ নম্বর দফায় বলা হয়েছে যে সংস্কার কমিশন করবে, কারণ শেখ হাসিনা সংবিধানকে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তো বলেছেন হাফ অলরেডি হয়ে গেছে, ৩০ দফার মধ্যে হাফ অলরেডি। আমি ওই জায়গায় আসছি। দেখেন, সংস্কার, সংবিধানকে যেভাবে শেখ হাসিনা নষ্ট করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কাঠামোকে যেইভাবে সে নিজ দলের লোক দিয়ে প্রত্যেকটা কাঠামোকে যেইভাবে সে দুর্নীতিগ্রস্ত করেছে, জবাবদিহিতার যেই কালচার, সেই কালচারের কোনো স্পেসই রাখে নাই। সেই জায়গায় ওই কাঠামোগত পরিবর্তন করার জন্য সংবিধানকে যেভাবে নষ্ট করা হয়েছে, সেই জায়গায় আবার সে এমন সংবিধানের ধারা ইনক্লুড করা হয়েছে যেখানে বলা আছে যে সংবিধানের মৌলিক পরিবর্তন সংশোধন দিয়ে হবে না, আপনাকে সংস্কার করতে হবে। বিএনপি কিন্তু এই কথাটা বুঝেছিল। আপনি আপনার নিজের বয়ানটা বুঝেন, আমি আপনাকে অনুরোধ করছি আপনারা নিজের বয়ানটা বুঝেন। ৩১ দফায় যখন এই কথাটা লেখা হয়েছে ১ নম্বর দফায় যে সংস্কার পরিষদ করবে, কেন লিখেছে? কারণ বিএনপি জানতো যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়মটা বাতিল করেছে এবং সংবিধানে যেই সংশোধনগুলো আনা হয়েছে, তাতে করে যেই অবস্থা তৈরি হয়েছে, এইটা সংস্কার ছাড়া মৌলিক পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। এখন এই অবস্থানে এসে কেন সংস্কার আর সংশোধন এই ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, যেখানে একটা গণভোটে মানুষ রায় দিয়ে দিয়েছে? আপনি দেখেন, আব্দুস সালাম মুক্তিযোদ্ধা, মাননীয় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেব, উনি একটা জায়গায় কিন্তু স্পষ্ট করে বলেছেন যে জুলাই আন্দোলনে, যে আজকেই বলেছেন বলে আমরা কথাটা আজকেই উল্লেখ করছি, বলেছেন যে জুলাই আন্দোলন সফল না হলে বিএনপি নেতা কর্মীদেরকে ফাঁসির দড়িতে ঝুলিতে হতো। এটা বাস্তবতা। কারণ শেখ হাসিনা যে যখন যেখানে আন্দোলন করত, সে বলতো যে এই যে জামাত, বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। কত শত হাজার হাজার মানুষ তারা মিথ্যা জ্বালাও পোড়াও মামলা, নানান রকম মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনটাকেও তো প্রথমে জামাত বিএনপি ষড়যন্ত্র বলেই তো, এই জন্যই তো বিএনপি হাইটে ছিল না। আপনি এই জন্যই তো আমি বলছি যে এই জায়গায় এই অভ্যুত্থানটা সফল করেছিল সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ যে গণভোটের রায় দিয়েছে, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়ন করা। এই যে জুলাই অভ্যুত্থান যেই জনগণের হাত ধরে সফল হয়েছে, সেই জনগণের জন্য আপনি জুলাই জাদুঘরের দরজা কেন উন্মুক্ত করছে না? আমরা শুনতে পাচ্ছি যে পতিত সরকারের একজন আজ্ঞাবহ সচিব, তার নির্দেশনায় জুলাই জাদুঘরের দরজা ওপেন হচ্ছে না। আমার প্রধানমন্ত্রী তো এত দুর্বল না, কি করে, কোন শক্তির বাধায় উনি এই জুলাই জাদুঘরের দরজা এখন পর্যন্ত খুলতে পারছেন না? একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। এই জুলাই থাকতেই এই জুলাই জাদুঘরের দরজা খুলে দিতে হবে সেই সাধারণ মানুষের জন্য, যেই সাধারণ মানুষের অংশগ্রহণে, যেই সাধারণ মানুষের নিজেদের স্পৃহায় তারা রাস্তায় নেমে এসে এই অভ্যুত্থান সফল করেছিল, তাদের জন্য জুলাই জাদুঘরের দরজা ওপেন করে দিতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এইটুকু দাবি, এটা ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি কেন কোন জায়গায় যে সফলতার মুখ দেখতে পাচ্ছে না,
কোন শক্তিরা এটার পিছনে কাজ করছে সেইটা আমার প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অর্ধেক 31 দফার অর্ধেক নাকি অলরেডি বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমি তো বললাম অনেকগুলো একটা ধরে ধরে বললে ওই যে দোষারোপের রাজনীতি শুরু হয়ে যাবে। একটা যদি আপনি আমাকে বলতে বলেন, ওই যে আমি বললাম 1 নম্বর দফাটাই কিন্তু বাস্তবায়নের পথে উনারা হাঁটছেন না। তাহলে পরের গুলো নিয়ে তো আলাপ আরো পরে করব। আলাপ যদি করতে থাকি অনেক আলাপ বলতে পারবো। ধরেন স্থানীয় সরকারে যে উনারা প্রশাসক বসালেন, এইটাও কিন্তু উনাদের নিজ রাজনৈতিক যে প্রতিজ্ঞা, যে ইশতেহার, সেটার বিপরীতে অবস্থান। তাহলে আমরা কোথায় যাব, কাকে বিশ্বাস করব বলেন তো?